TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আজকে ইমিগ্রেশন সংক্রান্ত আলোচনা করব আমরা। সেই সঙ্গে একটা নতুন বিষয়টি অনেক পুরনো, কিন্তু আমরা একটু নতুনভাবে আজকে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে সিজনাল ওয়ার্কার বা টেম্পোরারি ওয়ার্কার কিংবা গেস্ট ওয়ার্কার যে ভিসা ক্যাটাগরি রয়েছে, এবং তার একটি সিলিংও রয়েছে যে প্রতি বছর কতজন এরকম সিজনাল ওয়ার্কারদেরকে ভিসা দেওয়া হবে, যেটিকে বলা হয় H-2B ভিসা। সেটি নিয়ে মূলত আলোচনা করব। আর ইমিগ্রেশন সংক্রান্ত বিষয় তো থাকবেই। এবং আজকে আপনার অ্যাটর্নি রয়েছেন অ্যাটর্নি শেখ সেলিম। শেখ সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে যেটি বলছিলাম যে সিজনাল ওয়ার্কারদের আমরা দেখছিলাম আজকেই হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট একটি অ্যানাউন্সমেন্ট করেছে যে যেহেতু দেশে এখন ওয়ার্কার শর্টেজ রয়েছে, সেই কারণে আরও 20,000 নতুন টেম্পোরারি বা সিজনাল কিংবা গেস্ট ওয়ার্কারদের ভিসা দেয়া হবে। এরা কারা, আমরা বাংলাদেশ এটির মধ্যে পড়ছি কিনা, অনেক বিস্তারিত এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ সুলতানা আপনাকে এবং আমাদের দর্শকবৃন্দকে স্বাগত জানাই শুরু করছি। এটা আইনে বহু 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 বছর আগে থেকেই আছে, তো কয়েক দশক ধরে আইনে আছে। এইখানে আমেরিকা আপনি জানেন যে প্রতি বছরই প্রিডমিনেন্টলি এর আগে আসতো আইরিশরা এবং তারপরে স্প্যানিশরা সিজনাল ওয়ার্কার হিসেবে এসে কাজ করে 6 মাস কাজ করে এগ্রিকালচার সেক্টরে কাজ করে যার দেশে চলে যায়। এইটার জন্য এটা বিভিন্ন সরকার এটা সেট করতে পারে প্রতি বছরে। আইনে ওইটা বলে দিয়ে আছে, সরকার গভর্নমেন্ট উইল ডিটারমাইন, Secretary of Homeland Security will determine number of the visas they will allocate each year. বুঝছেন? So এখানে দেয়া আছে যে ইউজুয়ালি এই বছরে প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে এটা অনেক কমানো হয়েছিল এবং বিভিন্ন প্রেসিডেন্ট এসে বিভিন্ন আমলে এটার মানে নাম্বারটা কম বেশ করা হয়। এইবার করা ছিল, গত বছরে করা ছিল এটা 33,000। এই 33,000 এর সাথে আরো 20,000 প্রেসিডেন্ট বাইডেন যোগ করেছে, সুতরাং এইটা 53,000 দাঁড়াইছে। এই এডিশনাল 20,000 এইটা দেওয়া হবে এই এডিশনাল ওয়ার্কার, এগ্রিকালচারাল ওয়ার্কার, হেলথ কেয়ার ওয়ার্কার, আরো ইন্ডাস্ট্রিতে যারা স্ট্রিক্টলি এগ্রিকালচারাল সিজনাল ওয়ার্কার হিসেবে কোয়ালিফাই করে না, যেমন ল্যান্ডস্কেপিং করার জন্য, এগুলা এর স্ট্যান্ডার্ড একটু লোয়ার করা হয়েছে, তো সেগুলো আসতে পারবে। তো হেইতি এবং নর্দার্ন ট্রায়াঙ্গল কান্ট্রিগুলো, সেগুলো হচ্ছে এল সালভাদর, গুয়াতেমালা, এরা আসতে পারবে। এখন আমাদের প্রাইমারি ফোকাস হচ্ছে বাংলাদেশে কোনটা আসতে পারবে। এই 33,000 এর ভিতরে বাংলাদেশও আছে। এই 33,000 এর কোটার ভিতরে বাংলাদেশি ওয়ার্কাররা আসতে পারে। অ্যাটর্নি শেখ সেলিম, আমার মনে হয় আরেকটু যদি বিস্তারিত আমরা বলি, সেটি হচ্ছে যে আসলে কংগ্রেসের যেই ক্যাপ রয়েছে সিজনাল বা গেস্ট ওয়ার্কারদের বিষয়ে, সেটি 66,000 মানে 66,000, এবং প্রত্যেক যে 4টি সিজনকে 2 ভাগে তারা ভাগ করে। একটি হচ্ছে ফল এবং উইন্টার, এক সিজনে শুরু করে ধরেন অক্টোবর থেকে মার্চ পর্যন্ত তারা একটা সিজন ধরে, এবং আরেকটি সিজন ধরে সামার থেকে স্প্রিং থেকে সামার। এই যে এবং বলছে যে এই 66,000-এর পরে এই যে আজকে যেই নতুন করে কিংবা আমি যদি বলি অ্যাডিশনাল 20,000 ওয়ার্কারদের যেই অনুমোদন দেয়া হলো কিংবা এটি যে বাড়ানো হলো, সেটি কি শুধুমাত্র এই
হেইতি কিংবা এই আশপাশের দেশগুলোর জন্য, নাকি এই 20,000 সামগ্রিকভাবে সবার মধ্যে পড়বে? একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, এখানে বলা হয়েছে যে সাধারণত এই ভিসাটি দেয়া হতো যে এগ্রিকালচারাল জবের জন্য, কিন্তু আজকে যেই 20,000 গেস্ট ওয়ার্কারের কথা বলা হয়েছে সেখানে তারা খুব সুনির্দিষ্ট করে বলছেন যে নন এগ্রিকালচারাল জব সাচ অ্যাজ ল্যান্ডস্কেপিং, হসপিটালিটি অ্যান্ড আদার ইন্ডাস্ট্রিজ। তার মানে এগ্রিকালচারের বাইরে অন্য যত রকম ক্ষেত্র রয়েছে সেটি কিন্তু এটির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। কংগ্রেসের যেই 66,000, এটি প্রত্যেক বছর এই গেস্ট ওয়ার্কার ভিসা দেয়া হয়। এবার এখন আজকেই হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এটি বাড়িয়েছে আরও 20,000। এখন এই আসলে কেন দরকার? তারা যেই হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট আজকে যেই ব্যাখ্যাটি দিয়েছে, তারা বলছে যে এখন যেহেতু দেশে কর্মীর সংকট, শ্রমিকের সংকট, সেই কারণে আগামী সামারকে সামনে রেখে তারা আসলে প্রয়োজন বা তাগিদ অনুভব করছে যাতে করে ওই সময়টিতে কোনো শ্রমিক কিংবা কর্মীর সংকট না হয়। এ কারণে তারা আসলে কাজের পরিধিও, কর্মীদের পরিধিটিও বাড়িয়েছে। সেই বাড়ানোর মধ্যে আগে শুধুমাত্র যারা কৃষিকাজ করতেন এরকম শ্রমিক ছিল, কিন্তু এখন এটি সব কিছুকেই আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদেরকে অ্যাটর্নি শেখ সেলিম নিশ্চয়ই ব্যাখ্যা দিবেন। এবং সারা পৃথিবী থেকেই কিন্তু এই সিজনাল ওয়ার্কার বা গেস্ট ওয়ার্কারদেরকে নেওয়া হয়। এই গেস্ট ওয়ার্কার হিসেবে ভিসা পাওয়ার ক্রাইটেরিয়াগুলো কি কি? এটি কিন্তু ভিসা, এটি কিন্তু ইমিগ্রেশনের কোনো ক্যাটাগরি নয়। তবে কেউ যদি গেস্ট ওয়ার্কার হিসেবে ভিসা পেয়ে থাকে এবং এখানে কাজ করে আবার দেশে চলে যায়, সেক্ষেত্রে তাদের পরবর্তীতে ইমিগ্রেশনের কোনো সুবিধা আছে কিনা নিশ্চয়ই আমাদেরকে অ্যাটর্নি শেখ সেলিম জানাবেন। অ্যাটর্নি শেখ সেলিমকে আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন? এবং আপনারা জানেন যে এই গত প্যান্ডামিক শুরুর পর থেকেই কিন্তু শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে এবং আগামী জানুয়ারির আগে এই সংকট কাটবে বলে ধারণা করা হচ্ছে না, বরং আগামী আমরা জানি যে ছুটির মৌসুম চলছে এবং নতুন বছরের আগে হয়তো কর্মীদের সংখ্যা বা কাজে যুক্ত হওয়ার সংখ্যা আসলে বাড়ার কোনো চান্স কেউ দেখছেন না। ফলে শ্রমিক সংকট এখনও যেমন রয়েছে, তেমনি আগামী সামারে যেহেতু কাজের ক্ষেত্রগুলি বেড়ে যায় তখন যেন সংকট না হয়, সেজন্যই আগাম প্রস্তুতি নিচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। শেখ সেলিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি জানতে চাচ্ছিলাম যে এই আমরা বাংলাদেশের মানুষরা এই সিজনাল ওয়ার্কার হিসেবে কিভাবে যুক্ত হতে পারি? আমাদের সিলিং কত, বা মানে কতজন বাংলাদেশ থেকে আসতে পারে সিজনাল ওয়ার্কার হিসেবে, এবং সিজনাল ওয়ার্কার হিসেবে আসার জন্য এলিজিবিলিটিগুলো, যোগ্যতাগুলো কি কি দরকার হয়? ওকে, এইটা হচ্ছে যে এটা আপনি বা ওয়ার্কার অ্যাপ্লাই করে আসতে পারেন না। এখানে যে এমপ্লয়ার পিটিশনটা ফাইল করতে হয়, তো অর্থাৎ যেসব এগ্রিকালচারাল ফার্মের এমপ্লয়ি দরকার তারা সেটা ফাইল করতে হয় এবং তাদের লেবার ডিপার্টমেন্ট, লেবার অর্গানাইজেশনের এলিজিবিলিটি সার্টিফিকেট নিতে হয় এবং তারপরে এটা পাওয়ার পরে তাদের ধরেন যোগ্যতা দেখাইতে হয় যে তাদের এনাফ ওয়ার্ক আছে, এনাফ ফার্মিং ল্যান্ড আছে, কি কি তাদের বিভিন্ন যোগ্যতা তাদের এস্টাবলিশ করতে হয়। তাদের এই যোগ্যতাগুলো দরকার হয় অ্যাকচুয়াল তাদের এই সিজনাল ওয়ার্কার দরকার ফুড প্রোডাকশন, এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য এইটা দরকার। এই নিডটা এস্টাবলিশ করলে তারপরে যাদের আনে তাদের এক্সপেরিয়েন্সে, তারা যে এই ওয়ার্কার্স এইডে তাদের এক্সপেরিয়েন্স আছে এই সময়কে এইডে এস্টাবলিশ করলে তাদের আইডেন্টিটি সাস পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট এইগুলা করে এখানে হোমল্যান্ড সিকিউরিটিতে পিটিশন ফাইল করতে হয়। পিটিশনটা অ্যাপ্রুভ হলে এইটা প্রসেসিং এর জন্য এনবিসি হয়ে আমেরিকান এমবাসিতে যায়। আমেরিকান এমবাসি ওয়ার্কারদের ডাইকে ইন্টারভিউ নিয়ে ভিসা দিয়ে দেয়। এয়ারপোর্টে এসে তারা অ্যাডমিটেড হয়, যার যার ফার্মে তারা চলে যায়, কাজ করে। তাদের ডিউরেশন শেষ হয়ে গেলে তাদের দে আর রিকোয়ার্ড টু গো ব্যাক টু দেয়ার হোম কান্ট্রি। আপনি বলছেন পরবর্তী ইমিগ্রেশন প্রসপেক্ট কি? ইমিগ্রেশন প্রসপেক্টিভ এই ওয়ার্কারদের জন্য একটু এগোই থাকে যদি এইসব ফার্ম গুলো কাজ করে যদি এস্টাবলিশ করতে পারে দিস আর কোয়ালিফাইড ওয়ার্কার, দে অলরেডি ওয়ার্ক
and I need them on a permanent basis, then they can sponsor them for the green card. And তারপরে যদি সেগুলো অ্যাপ্রুভ হয়, লেবার সার্টিফিকেশন, I-140, ইমিগ্রান্ট ভিসা পিটিশন, তারা এখানে ভ্যালিড স্ট্যাটাসে থাকলে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারে, না হলে আবার ওইভাবে স্টেট ডিপার্টমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠাই দিয়ে সেই ইন্টারভিউ দিয়ে তারা নিতে এস্টাবলিশ হলে ইমিগ্রান্ট ভিসা দিলে সেভাবেই টু প্রসেসে তারা পার্মানেন্ট ইমিগ্রেশন হয়ে আসতে পারে। বাট ইট স্টার্টস উইথ এমপ্লয়ার and petition approved হতে হয় হোমল্যান্ড সিকিউরিটিতে, প্রাইমারি পিটিশন। সো দ্যাটস দ্য প্রসপেক্ট সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্কারদের। এবং যে 66,000 এর কথা বললেন, এইটা নির্ধারণ করতে পারে সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিউরিটি, এর নাম্বার নির্ধারণ করতে পারে ডিমান্ডিং অন দ্য নিড অফ দ্য এগ্রিকালচারাল সেক্টর। এবং এই লেবার অর্গানাইজেশনের গুলো একটা অ্যাসোসিয়েশনের একটা হাত আছে, তারা প্রতি বছরে ইয়ারে আলাপ করে এবং এগুলা ক্লোজ হয়ে যাওয়ার পরে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি কংগ্রেসের সাব কমিটিতে এটা বলে যে আমাদের এই দরকার, এই ব্যাপার কনসিডারেশনের জন্য একটা রিপোর্ট ফাইল করতে হয়। এই হলো বেসিক প্রসেস, বেসিক এখন নিটিগ্রিটি ডিটেল যার এমপ্লয়ার এবং এমপ্লয়ির যোগ্যতা, কর্মদক্ষতা বিভিন্ন ব্যাপারে নির্ভর করে। সেটা সুনির্দিষ্টভাবে বলা কঠিন, তবে গাইডলাইন দিয়ে এইটুকু বলা যায়। তো সেইটা তো এটা আছে, এটা বহু আগে থেকে আছে, তবে আমার মনে হয় ভবিষ্যতে এই ডিমান্ডটা আরো ইনক্রিজ হচ্ছে। যেমন আপনি চিন্তা করেন আজকাল কিন্তু ফুড সাপ্লাই ইন্ডাস্ট্রিতে, এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিতে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে সিরিয়াস শর্টেজ রয়েছে সব প্রোডাক্টের। ইভেন অটো ইন্ডাস্ট্রিতে সিরিয়াস শর্টেজ রয়েছে, এনাফ সাপ্লাই নাই, ইনভেন্টরি নাই মার্কেটে, কারণ কোভিডের জন্য যথেষ্ট ওয়ার্কার ছিল না। এবং বর্তমানে প্রায় 50 to 60% ওয়ার্কার আর নট রিপোর্টিং ব্যাক টু দ্য ওয়ার্ক। সো দেয়ার ইজ এ সিরিয়াস প্রবলেম অন দিস। একটা কথা বলে দিই, আমার আর আপনার শোতে যা প্রতিদিন আজকে হয়তো প্রশ্ন আসবে যে এমবেসিতে ভিটা আটকে আছে, এটা কতদিন লাগতে পারে। গত সপ্তাহে এক সেমিনারে মানে ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন সেমিনারে এই সম্পর্কে কিছুটা আলোকপাত করা হয়েছে। এই স্টেট ডিপার্টমেন্ট এমপ্লয়িকে ডাকা হয়েছিল, তোমরা এই যে স্টাগারিং প্রবলেম, ব্যাকলগ পাইলিং আপ ডে আফটার ডে, আর ক্লায়েন্ট আমাদের মানে ফোন করে করে যে বদার করতেছে, এর অবসান কোথায়, একটা ডেফিনেট গাইডলাইন দিয়ে দেয়। এন্ড দে গেভ এ ভেরি গ্রিম ভয়ানক পিকচার। সে পিকচারটা আমি আপনারে বলি। বলতেছে যে ব্যাকলগ কবে শেষ হবে, কবে এটা রেগুলার হবে, আমরা এখন বলতে পারছি না। তবে প্রজেকশন এই যে এইটা ব্যাকলগ সাইতে 2024 লেগে যেতে পারে, কারণ পোস্ট কোভিড সিচুয়েশনে স্টেট ডিপার্টমেন্টের এমবেসিগুলোতে এদিক দিয়ে 60% ওয়ার্কার এখনো রিপোর্ট ব্যাক করে নাই। তো বলেন যে নতুন ওয়ার্কার হায়ার করে, এরা যদি চাকরিও ছেড়ে দেয়, হায়ার করে তারপরে ট্রেনিং করে পোস্টে পাঠানো, কাজ শুরু করা ইজ গোয়িং টু বি। এর ভিতরে আজকে আমারই এক ক্লায়েন্ট কইছে, সেলিম ভাই কেসটা তো ওখানে পড়ে আছে, আমার 2 বাইক না তো অলরেডি এজড আউট হয়ে গেল, তারা ড্রপ করে দিছে। এখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এই যে সীমা রক্ষণ করার জন্য এখনো কিছু করে নাই। তার মানে বহু লোক ঝরে যাবে, এই বহু ছেলে মেয়ে 21 বছর পড়ে যাবে, ঝরে যাবে এই আশা থেকে। সো ইট ইজ এ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাবাঞ্চক দিক দেখছি। সো সেইটা আলোকেন কোভিড হ্যাজ ইম্পোজড দিস সিচুয়েশনস। সো দিস ইজ এ সিচুয়েশন। আপনি তো বলছেন যে নতুন লোক নিয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করার কথা, কিন্তু সমস্যা তো আরো ভয়াবহ, কারণ নতুন লোকই তো নেই, নতুন লোকই তো কাজ করতে আসছে না কেউ। বরং আমরা গত মাসের যে রিপোর্ট দেখলাম তাতে করে 4 মিলিয়ন মানুষ চাকরি ছেড়ে দিয়েছে। বলা হচ্ছে যে গ্রেট রেজিগনেশন চলছে, মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে, এবং কবে যে ফুল ফ্লেজে যে সবাই কাজ শুরু করবে সেটিরও কোনো নিশ্চয়তা কেউ দেখছে না। Definitely it is a problem. And how they will overcome this problem? They will increase the salary, they will
ও যে ওই স্যালারি সময়- কিন্তু বেতন ওয়েজ সেটি কিন্তু অনেক বাড়ানো হচ্ছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান বেতন বাড়িয়েও কিন্তু কর্মীদেরকে পাচ্ছে না। এবং আজকেই একটি জরিপ দেখছিলাম যে এখন বড় বড় কোম্পানিগুলো তারা ইয়াংদের চেয়ে বরং যারা একটু সিনিয়র, যাদের আসলে শ্রমবাজারে মূল্যটা একটু কম ছিল, তাদেরকে বরং এখন হায়ার করছে, কারণ তরুণ কিংবা ইয়াং কর্মীরা মাঠে নাই এবং তারা যে কোথায় সেটাও ট্র্যাক করতে তারা পারছে না। So here you go. These are some alternative way they are looking for the workforce. যারা আগে ডিসফেভার্ড হইতো দে আর ফেভারেবল পজিশনে আসছে। সো এইভাবে তারা এনকারেজ করছে। আই থিঙ্ক ওয়ান ওয়ে আর আনাদার দিস পজিশন গুলো উইল বি ফিল্ড আপ বিকজ দেয়ার ইজ এ নিড দেয়ার। সো সেই অবস্থায় হবে। রাইট। ফলে সব কিছুই আসলে শুধুমাত্র ইমিগ্রেশন নয়, সব কিছুই একটা কোভিড চক্রের মধ্যে আটকা পড়ে গেছে। এবং এখন যেহেতু অমিক্রন ভ্যারিয়েন্টই আবার ব্যাপকভাবে ছড়াচ্ছে, ফলে আবারও কিন্তু সব কিছু একটু স্লো হয়ে গেছে। এখন কোন দিকে যায় দেখার অপেক্ষাই আসলে করতে হবে। অনেক দর্শক টেলিফোনে রয়েছেন, অনেকে ফেসবুকে মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন। অ্যাটর্নি শেখ সেলিম, আগে একটু আমি যেতে চাই টেলিফোনে। দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি টেক্সাস থেকে ময়ন বলছি। জি আমার ইমিগ্রেন্ট ভিসার ব্যাপারে একটু আলাপ করতাম। দুটো প্রশ্ন আমার। জি 2016-এ আমার ওয়াইফ তার 20+ ছেলের জন্য অ্যাপ্লাই করে, আনম্যারিড। এরপরে 2020-তে তার কিছু কাগজপত্র চাই সেপ্টেম্বরে। সেই সমুদয় কাগজপত্র অক্টোবরের 13 তারিখে আমরা জমা দিই। 15 তারিখে তারা মেসেজ দেয় যে আমরা কাগজপত্র রিসিভ করছি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন অথবা জুলাই মাসে আবার আমরা তাকে রিমাইন্ডার দিই যে কোনো রেসপন্স পাচ্ছি না। তারা বলে যে নেক্সট মান্থের আমরা 28 তারিখে মেসেজ দিব। নেক্সট মান্থ 28 তারিখ পার হয়ে যাওয়ার পরে আমরা সেপ্টেম্বরে তাকে আবার যখন নক করি তখন বলে নেক্সট মান্থে 27 তারিখে আমরা রেসপন্স করব। কিন্তু এই পর্যন্ত কোনো রেসপন্স পাইনি, ওই অ্যাজ ইট ইজ ওই অবস্থায় আছে। এটার ফলাফল কি হতে পারে জানতে পারি কি? ওকে, এই একটি প্রশ্ন। আপনি বলছিলেন আপনার দুটি প্রশ্ন। নেক্সট প্রশ্নটা হলো যে অ্যাপ্লিকেন্ট সে নিজে সাবমিট করতে পারেনি, তার ছেলেকে দিয়ে সাবমিট করাইছে, তার অন্য ছেলেকে দিয়ে। সে ছেলে এখানেই থাকে, তো এখন তার সঙ্গে সম্পর্কটা ভালো চলছে না। সে এর উপরে কোনো হস্তক্ষেপ করতে পারবে কিনা, অ্যাপ্লিকেন্ট তার মা? এই দুটো প্রশ্ন। অ্যাটর্নি শেখ সেলিম, আপনি দ্বিতীয় প্রশ্নটা যদি বুঝে থাকেন। না, ভালো বুঝি না, আপনি যদি একটু বুঝাই দেন তাহলে বড়ই বাধিত হই। আমিও দ্বিতীয় প্রশ্নটি বুঝি না এই কারণে যে দর্শক আপনি আমাদের সঙ্গে আছেন তো? জি জি, সেটি হচ্ছে যে আপনার ছেলে সাবমিট করেছে, মানে আরেক ছেলে যিনি এখানে বসবাস করছেন তিনি সাবমিট করেছেন তার মায়ের পক্ষ থেকে, রাইট? রাইট। এখন তার মায়ের পক্ষ থেকে সাবমিট যদি করে থাকে তাহলে তার অ্যাটর্নি শেখ সেলিম, তাহলে ওনার প্রশ্নটি হচ্ছে যে সেই ছেলে এই প্রক্রিয়ার মধ্যে কোনো হস্তক্ষেপ বা কিছু করতে পারে কিনা, যেহেতু তাদের সম্পর্কটি খুব বেশি ভালো নয় আর কি। এখন বুঝতে পেরেছেন আশা করছি। কথাটা আরো একটু শোনেন। জি, যদি মায়ের পক্ষ থেকে সাবমিট করে দেয় তা মায়ের পক্ষে সে নিশ্চয়ই ইনকোয়ারি করতে পারে, মায়ের নামে করতে হবে, তাহলে আপনি ইনকোয়ারি অ্যান্সার পাবেন, নিয়ে পাবেন। কিন্তু যেহেতু মার কেস, তাহলে তো ছেলের তো নিজের রাইটে কোনো অধিকার নেই, ইদার মায়ের লয়ার অথবা মা। কিন্তু মায়ের নাম দিয়ে মায়ের পক্ষে করলে দ্যাট শুড বি ওকে, অথবা তার নিজেকে মায়ের এজেন্ট ডেজিগনেটেড করে করলে ঠিক আছে। So there is a process as family member, they has to be appointed as the agent, then they can do it. So সেইটা এটা করতে পারে। তবে ওনার প্রথম প্রশ্নের উত্তর দেই যে এটার শেষ কোথায়, কখন, কি। একটু আগেই বলছিলাম যে
কি অবস্থা বর্তমানে, এই যে শেষ কোথায় কোনো লয়ার কেউ জানে না। এইটা যদি তাদের কাছে বলতে বলেন, ইভেন স্টেট ডিপার্টমেন্ট ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা জানে না। তারা একটা উদাহরণ দেয় কিভাবে তারা জানে না। তারা বলছে 28 ডেজ বা 28 এর ভিতরে অ্যান্সার দেবো, দেয় নাই। আপনারা আবার জিজ্ঞেস করেছেন, আবার 28 ডেজ বা 28, তারা বলছে এখন পর্যন্ত খবর নাই। দ্যাটস মিন তারা যে টাইম ফ্রেমটা এখন দিচ্ছে, তারা সেইটা রাখতে পারছে না। তাদের কারণে জনবল নেই, সেই পরিস্থিতি নেই। সো এই মুহূর্তে এইটুক আপনারে বলতে পারি, যেহেতু একটা প্রসেস শুরু হয়েছে, এটা শেষ হবে, কবে শেষ হবে সেটা বলতে পারছি না। টুডে আর টুমরো তারা আপনারা জানাবে। অ্যাটর্নি শেখ সেলিম, আমি আমার দর্শকেরও একটা প্রশ্ন আপনাকে করতে চাই। যেহেতু মানে সবকিছু আনসার্টেন, এখন তার ছেলের বয়স 20 বছরের উপরে, 20+, সেই ক্ষেত্রে তার তো বয়সও পার হয়ে যাচ্ছে। ওকে, সেটা একটা গুড কোশ্চেন। এখন আমি বলি, যদি এই ছেলের বয়স 20, এই মা পিটিশনার যদি সিটিজেন হয় অথবা পার্মানেন্ট রেজিডেন্ট হয়, বয়স বাড়লেও চিন্তার কোনো কারণ নেই। আইন দুটি আমি বলে দেই। সিটিজেনের ছেলে মেয়ে যখন I-130 পিটিশন করে, মানে প্রথম পিটিশনটা, তখন এজ লকড হয়ে যায়। যে 19 বছর বয়সে তার I-130 করা হয়েছে, ওর বয়স 19-এর বেশি বাড়বে না এই পারপাজে। প্র্যাকটিক্যালি বাড়ে গেল, ইমিগ্রেশনে 19ই ধরা হবে। সো এটা যদি 3 বছর লাগিয়ে 25 হয়ে যায়, অসুবিধা নেই। হি উইল বি ট্রিটেড এজ এ 19, স্টিল মামাজ অ্যান্ড পাপাস বয়। হি উইল কাম অ্যাজ দ্যাট ওয়ে। ওকে, এখন ওনার যে দ্বিতীয় বলেন, আরেকটু বলে দিই আইনটা, যাতে সবার উপকারের জন্য ভবিষ্যতে। জি, যদি পার্মানেন্ট রেজিডেন্ট হয়ে থাকে, তো ওই যে উনি বললো অক্টোবর মাসে 13 তারিখে সব ফাইল করেছেন, অক্টোবর মাসের 13 তারিখে যদি উনি DS-260 করে থাকে, পার্মানেন্ট রেজিডেন্টের ছেলে মেয়ের বয়সও ওই তারিখ থেকে লকড হয়ে যায়, ওর বেশি আর বাড়ে না ইমিগ্রেশন পারপাজে। সো দিস ক্যাটেগরি ইজ সেফ। Two categories are safe. One, DS-260 is fine. The third category is a problem. The third category is a ভাই বোনের ছেলে মেয়ের বয়স। এইটা DS-260 দিল, এইটা বাড়তে থাকে। They have to be admitted. তারা আমেরিকায় ঢুকতে হবে 21 বছর হওয়ার একদিন আগে, অ্যাটলিস্ট একদিন আগে, অথবা 21 বছর যেদিন হবে সেই দিন, তারপরে না, তারপরে আর ঢুকতে পারবে না। তো সেইটা আলোকের মেইন ভিকটিম হলো এরা। বুঝতে পেরেছি। The remoter the relationship, the greater the danger is. জি, বুঝতে পেরেছি। কিন্তু ওনার দ্বিতীয় যেটি প্রশ্ন, যে তার মা যদি ছেলের জন্য আবেদন করে থাকে এবং আরেক ছেলে যদি সেটি সাবমিট করে থাকে, এখানে লিগ্যাল পার্সপেক্টিভটা কোথায়? কারণ শোনেন, আমি তো ওনার কথা বলতেছি না। মা আবেদন করে থাকলে লিগ্যাল কি সাবমিট করেছে সেটাই তো ওনার খোলসা করে বলতে হবে। এক্স্যাক্টলি। আমি এখানে কি এজেন্ট করা, যেমন ধরেন আমরা অ্যাটর্নি হায়ার করি, আর ধরেন আমার অ্যাটর্নি আমার হয়ে কাজটা করে দেন, সাবমিট করে, এখানে কি ব্যাপারটা কি? আমি বলে দেই, জি, এরা মার নাম দিয়েই করে দেবে, তাইলে কোনো ঝামেলা নাই। যেহেতু এখানে কোনো অন্যায় কাজ করছে না, এখানে 2 নম্বর কাজ করছে না, মার নামেই সব করে দেবে। জি, বুঝতে পেরেছি। ইমেলটা দিয়ে দেবে, এভরিথিং শুড বি ফাইন। এত চিন্তার কোনো কারণ নাই। উনি ঘরে বসে কি বলতেছে, আমি করতেছি না, ছেলে করতেছে, আরে কয় মুরব্বী এটা করতে পারে, সবাই কেউ না কেউ করে দেয়। ইটস নাথিং রং উইথ দ্যাট। ওকে, জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। আমি টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কিছু প্রশ্ন ছিল। সেটা হলো, আমি F1 ভিসা হোল্ডার ইউনাইটেড স্টেটে, আমার হাজব্যান্ড F2। তো আমাদের আমার হাজব্যান্ডের SSN তো হবে না। তো ইন কেস আমরা যদি এখানে বেবি নেই বা সেরকম কোনো কিছু হয়, আমাদের স্টেটাসে কোনো চেঞ্জ আনা সম্ভব কিনা? জি, অ্যাটর্নি শেখ সেলিম। আমি আসলে বুঝি না, আজকে দর্শকদের কথা ভালো শোনা যাচ্ছে না। শুনতে দর্শক, পাচ্ছি? আপনি কি আমার সঙ্গে আছেন? উনি F1 অ্যাপ্লাই করেছেন, এখন তার পরের প্রশ্নটা আমি বুঝতে পারিনি।
আচ্ছা, এর ফোনে আমি অ্যাপ্লাই করেছি, আমি ইউনাইটেড স্টেটেই আছি। আমার হাজবেন্ড F2 ভিসাতে আছে। তো ইন কেস আমরা যদি এখন বেবি নেই, সেক্ষেত্রে আমাদের স্টেটাস চেঞ্জ করা বা গ্রিন কার্ড হোল্ডারে ট্রান্সফার করা সম্ভব কিনা? জি, বুঝতে পেরেছি। অ্যাটর্নি Okay. শেখ সেলিম, জি। অলরাইট, বেবি নিলে নেওয়ার আগেই আপনাদের কংগ্রেচুলেশন জানাচ্ছি। আপনারা গ্রিন কার্ড আর সিটিজেন হইতে পারছেন না আপাতত, বাট আপনারা প্যারেন্ট হবেন, দ্যাটস ফর শিওর। এবং ইউ উইল হ্যাভ এ হ্যাপি ফ্যামিলি এন্ড somebody to এবং raise. আপনাদের বেবি সিটিজেন হবে, বাট আপনাদের আপাতত হওয়ার এইভাবে করে সম্ভব না, রাইট? হ্যাঁ হ্যাঁ, জি। বেবি 21 বছর হয়ে গেলে তখন আপনার এ করতে পারবে, বাট এই বেবিরেও জন্ম নেওয়ার সাথে সাথে আপনার কিছু করতে পারবেন না। আপনার মানুষ করতে হবে আগে, তারপরে তার বেনিফিটটা নিতে হবে। এটি কি বাচ্চা 21 বছর হওয়ার পরে অ্যাপ্লাই করতে পারে নাকি 18 হওয়ার পরে অ্যাপ্লাই করতে পারে? না, 21 বছর আগে অ্যাপ্লাই করতে হবে। জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন? দর্শক কে Hello? আছেন? জি, বলুন। মিতু বলছিলাম জি। ফ্লোরিডা থেকে। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ডের অ্যাসাইলাম কেস আছে। আমরা ইএডি রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করেছি, এটা 4th রিনিউয়াল, বাট অনেক সময় নিচ্ছে, যে ক্ষেত্রে আমার 180 দিনের ভ্যালিডিটিও এক্সপায়ার হয়ে যাচ্ছে। তো C08 ক্যাটাগরি কি প্রিমিয়াম প্রসেসিং এ অ্যাপ্লাই করা সম্ভব ইএডির জন্য? জি, অ্যাটর্নি শেখ সেলিম। কি বললো কথাটা আবার আমার একটু বুঝতে। ইআইবি ক্যাটাগরির জন্য যেহেতু প্রসেসগুলি এখন অনেক স্লো, সো কোনো প্রিমিয়াম প্রসেস আছে কিনা যাতে করে কাজটি? জি, বলুন। দর্শক আপনি আমি আছেন? প্রশ্নটা আবার বলতে পারি। জি, জি। আমার ক্যাটাগরি হচ্ছে C08। 308। ক্যাটাগরিতে প্রিমিয়াম প্রসেসিং ইএডি করা যাবে কিনা? জি, সেটাই আমি বলছিলাম। জি, অ্যাটর্নি শেখ সেলিম। জি। C08 তো ওয়ার্ক পারমিশনের ক্যাটাগরি, দ্যাটস এ পেন্ডিং অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। সেটাই তিনি বলেছেন। ওকে, প্রিমিয়াম প্রসেসর জানা মতে নো, এর I-765 এর প্রিমিয়াম প্রসেসর নাই, তবে আরেকটা আছে কি একটা অর্গানাইজেশন, EAS অ্যাসাইলাম অ্যাডভোকেসি প্রোগ্রাম, ওর মেম্বার হয়ে করলে খুব কুইকলি হয়ে যায়, 30 to 60 ডেজের ভিতরে হয়ে যায়। অন্যগুলো 6-7-5 মান্থস লাগে। তো আপনি মেম্বারশিপ ফ্রি, ওইটা করে দিলে ওরা একটা আইডি পাঠায়, ওইটা অ্যাটাচ করে দিলে 1 2 3 হয়ে যায়। সো দ্যাটস দ্য, আপনি বিনা টাকায় বিনা পরিশ্রমে যা ওইটা করতে পারেন। আপনার প্রিমিয়াম প্রসেসিং দরকার নাই, দে উইল নট অ্যাকসেপ্ট দ্যাট। সো দ্যাটস অ্যাডভাইস আপনাকে দিতে পারি। অ্যাটর্নি শেখ সেলিম, আমরা কিন্তু এরকম প্রশ্ন অনেক পাচ্ছি, কারণ অনেকেরই ওয়ার্ক পারমিট ইনভ্যালিড হয়ে যাচ্ছে, এক্সপায়ার ডেট পেরিয়ে যাচ্ছে এবং রিনিউ করতে সময় লাগছে। সেক্ষেত্রে তাদের করণীয় কি আছে? দেখেন, আসলে যারা অ্যাপ্লাই করে ফেলছে তাদের করণীয় তেমন কিছুই নেই। অপেক্ষা করা, দোয়া কালাম পড়া, তাই ছাড়া তেমন কিছু নাই। আপনি আজকাল যেহেতু লোক নাই, আপনি কল দেবেন, ধরার লোক নাই। কিন্তু অনলাইনে এমপ্লয়াররা তো সেটা বুঝতে চাচ্ছে না। তারা বলছে যে ওয়ার্ক পারমিট নাই, সো সে কাজ করতে পারবে না। I know this is what it is. ইউজুয়ালি যখন রিনিউয়ালের জন্য দেওয়া হয়, তখন তারা অটোমেটিক 6 মান্থের জন্য এক্সটেনশন দিয়ে ফটায়, সব সার্টেন ক্যাটাগরি, সব ক্যাটাগরিতে দেয় না। যেমন C09 এ দেয়, এটা C08 এ দেওয়া শুরু করেছে কিনা আমার চোখে পড়ে নাই, আমি একটু কম যাই অফিসে, আমার চোখে পড়ে নাই। তবে এইটা আরেকটা জিনিস ধরুন, এক্ষেত্রে তো তারা অনেক লিগ্যাল হ্যারাসমেন্টের মধ্যে পড়তে পারে, কারণ তার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে, যদিও তিনি আবেদন করেছেন। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, এরকম একটা পরিস্থিতি তখন লবিস্ট অনেক মানে রাইটস গ্রুপ রয়েছে, রাইট, যারা বিভিন্ন শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে, ওয়ার্কারদের অধিকার নিয়ে কথা বলে, তারা কিছু করতে পারে কিনা? তারা পারে লবিং করতে হোমল্যান্ড সিকিউরিটিতে, এটা তারা পারে। এখন তাদের আপনার একটা জিনিস রিয়ালাইজ করতে হইতো যে রাইটস গ্রুপ, লেবার গ্রুপ আর ইমিগ্রান্ট আর এক জিনিস না। ইমিগ্রান্টদের ওইসব ইউনিয়নের বা ইসেদের রেপ্রেজেন্টেশন খুবই কম, খুবই ন্যূনতম। সো দিস poor immigrants, they cannot even influence these labor organizations. পাওয়ারফুল লেবার যারা এগুলো রমিং করে চেঞ্জ করতে পারে। দিজ আর ল লেভেল
লোয়েস্ট লেডারের মানুষ এই দেশে, এই সোসাইটিতে, তাদের না আছে লিগ্যালিটি, না আছে পলিটিক্যাল পাওয়ার, না আছে সোশ্যাল পাওয়ার, সব মাঝখানে তারা সাফার করতেছে অত্যন্ত দুঃখজনক ব্যাপারে। এবং আপনি জোর দিয়ে তো কিছু বলতে পারতেছেন না। আপনি বিদেশি হিসাবে আপনার রাইট কোথায় এটা বলা? আইন আপনাকে সেই রাইট দেয় নাই, আনফরচুনেটলি সেটা এখন লোকজন বাট দে আর নট ইলিগাল। দে নট লিগাল ইদার। আপনি একটা লিগালাইজেশনের জন্য একটা অ্যাপ্লিকেশন করেছেন, সেটাই অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আপনি এখানে লিগাল না। এটা আপনারা দয়া করে টেম্পোরারিলি কাজ করে সুযোগ দেওয়া হয়েছে, এটা নিতান্ত দয়া, কোনো রাইট প্রিভিলেজ কিছুই না। নো, আপনি এটা ল, এটা তো ল, এটা আইন। আইন কেন দয়ার বিষয় হবে? শোনেন, এটা সেটাই আমি আপনার বলতেছি, আইনই বলা আছে, এইটা আমাদের মর্জি। আপনি পাবেন সব ক্রাইটেরিয়া ফুলফিল করা আছে, তারা যদি বলে নো, উই আর নট গোয়িং টু গিভ ইউ, আপনার করার কিছুই নাই। দ্যাটস এ মর্জি। আইনি বলা আছে উই ক্যান গিভ ইউ, উই মে গিভ ইউ, নট উই উইল গিভ ইউ, উই মে গিভ ইউ, দ্যাটস এ ডিসক্রিপশন, মর্জি। সেইভাবে আইনি বলা আছে। এটা শুধু আমেরিকায় না, আমেরিকায় ইমিগ্রান্টদের রাইট অনেক বেশি, কোর্ট কাছারিতে রেকগনিশন অনেক বেশি, এবং তারা দেয় অনেক বেশি। দুনিয়ার কোনো দেশে এরকম দেয় না। বাংলাদেশের কথা, আমাদের নিজেদের দেশের কথা চেষ্টা করেন, সব ওইভাবে মেয়ে। আমরা তো বাংলাদেশ তো ইমিগ্রান্টদের কান্ট্রি না। কানাডা, অস্ট্রেলিয়া, তারা তো ইমিগ্রান্টদের ব্যাপারে আমেরিকার চেয়ে বেটার। শোনেন, এটা ইমিগ্রেন্ট ফাউন্ডেশন doesn't mean this we are immigrant country, but now they have a nation, they have the, যদি তো মিশন শুরু হয়েছিল ইমিগ্রান্টদের দিয়ে, বাট যারা এখানে এসে নেটিভ হয়ে গেছে, দে ক্লেম ইট ইজ দেয়ার কান্ট্রি, নট ইয়ার্স, নট মাইন। যাই হোক, আমরা এই নিয়ে আরেকদিন এসে আলোচনা করব। অনেক দর্শক টেলিফোনে আছেন। পলিটিক্যাল ডিবেট। জি, অনেক দর্শক টেলিফোনে আছেন। দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ, সুলতান আপু, আমার সেলিম ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। জি। আমি 2019-এ আমার আম্মার জন্য অ্যাপ্লাই করছি। তো আমি 2020-র মিডিলে আমার আম্মার ডকুমেন্টাল সব অ্যাপ্রুভাল লেটার পেয়েছি। এনবিসি থেকে আমাকে একটা ইমেলও করছে যে তারা আমার ঢাকা আমেরিকান এম্বাসি থেকে ইন্টারভিউ ডেট শীঘ্রই জানাবে। এটা আমি অলমোস্ট পেয়েছি 9-10 মান্থ হয়ে গেছে, বাট স্টিল আমি কোনো রেসপন্স পাই নাই। তো আমি জানতে চাচ্ছি এখন মানে রিলেটিভ লাইক মা বাবার ভিসা এখন মানে কেমন, এগুলো অগ্রগতি কেমন? এগুলি তো এখন প্রায়োরিটি পাচ্ছে। বাবা মা, সন্তান, স্পাউস, অ্যাটর্নি শেখ সেলিম, তার কি এতদিন লাগার কথা? জি, মানে শোনেন, এতদিন লাগার কথা না, হয়ে যেত, কিন্তু তো আপনি কোভিড এর জন্য তারা কাজই করছেন। আপনি কি করবেন? 1 বছরের মধ্যে তো বন্ধ, কিছুই করে নাই তারা। রাইট, কিন্তু আমরা শুরু হয়েছে, কিন্তু তার তো আপনি একটু আগেই শুনলেন 60% ওয়ার্কার রিপোর্ট ব্যাক করে নাই, তো 60% কাজ অ্যাটলিস্ট কম হচ্ছে। রাইট, বুঝতে পেরেছি, কিন্তু বাবা মা, ছেলে মেয়ে, স্পাউস, এগুলি কিন্তু প্রায়োরিটি পাচ্ছে। ভাই বোন এখন প্রায়োরিটি পাচ্ছে না। টেলিফোনে দর্শক কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার কোশ্চেনটা হলো অ্যাটর্নি শেখ সেলিম ভাইয়ের কাছে। আমি 2 বছর আগে আমি ইসলাম উইন করছি। আমি আমার পরিবারের জন্য অ্যাপ্লাই করছি প্রায় 22 মাস। গত 8 মাস আগে আমি একটা পেপারস পাইছি, ওই পেপারসে লেখা আছে যে আমার কেসটি ডিসিশনের জন্য, দ্রুত প্রসেসের জন্য ওরা অন্য একটি ভিসা সেন্টারে ট্রান্সফার করছে। এখন আমি আর কোনো রেজাল্ট পাচ্ছি না। এক্ষেত্রে কি আমি ভিসার অগ্রগতি জানার জন্য বা ভিসার জন্য কি আমি ম্যান্ডামেজ করতে পারবো? জি, অ্যাটর্নি শেখ সেলিম। শিওর, আপনি করতে পারবেন ম্যান্ডেমাস। তার কারণ এগুলা অ্যাপ্রুভাল হচ্ছে 3 to 4 মান্থসের ভিতরে। আফটার দ্যাট ইউ ক্যান ফাইল এ ম্যান্ডেমাস, বাট কোর্ট সিস্টেমেও ম্যান্ডেমাস করে কত দূর এগোবেন, অর্ডার পাইতে আপনার টাইম লাগবে। তবে একটা জিনিস হয়, ম্যান্ডেমাস করলে ইমিগ্রেশন সাথে সাথে ওইটা প্রায়োরিটাইজ করে
ওদের প্রেফারেন্স লিস্টে নিয়ে নেয়, ওইটা কুইকলি হয়ে যায়। সেই বেনিফিটটা আছে, তার কারণ তারা এই নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি না, ইউএস অ্যাটর্নি, লয়ার ফায়ার সাংঘাতিক বিরক্ত হয়ে যায় ইমিগ্রেশন সার্ভিসের পরে, যে তোমরা এই ঘোড়া ডিম করতেছো, বসে আছো বলে আমাদের এই টাইম চলে যাচ্ছে। আমরা যেখানে ড্রাগ ডিলার, রেপিস্ট, মার্ডারার্স, চোর আসালানকালী, স্মাগলার একে ধরে প্রসিকিউট করবো না, আমরা ইমিগ্রেশন কেস করবো। সো ইউএস স্টেট ডিপার্টমেন্ট অ্যাটর্নিদের টাইম খুবই ওয়েস্টেড হয়ে যায়। সো এই ক্ষেত্রে তারা ধমক দিয়ে বলে, আর ইমিগ্রেশন ওইটা পাওয়ার সাথে সাথে এইটা প্রায়োরিটাইজ করে, এইটা কুইকলি হয়, সেটা আপনি করতে পারবেন, তাতে আপনার করতে কোনো অসুবিধা নাই। জি, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আয়েশা আক্তার একটি প্রশ্ন করেছেন, তিনি তার 21 বছরের নিচে ছেলের জন্য আবেদন করেছিলেন, কাগজপত্র অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু শুধু 2 মাস সময় দিচ্ছে, কিন্তু কবে নাগাদ ইন্টারভিউ হতে পারে তিনি জানতে চান। ওয়েল, আপনার কেস তো অনেক এগোয়ে আছে, অ্যাটলিস্ট বলতেছে 2 মাস অপেক্ষা করো, কয়েকবারের 2 মাস সময় অনেকটাই দিছে। আচ্ছা, আর এই দিয়ে আমাদের আলোচনা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক যে আসলে সবকিছুই খুব স্লো হচ্ছে এবং পুরো ব্যাকলগ রয়েছে। তারা চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতিটাই এখন এমন, অপেক্ষা করা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কোনো উপায় নেই। একটা ঘটনা বলে সতর্ক করতেছে, এই 2 মাসের খপ্পরে, এই 2 মাসের বেড়া জালে না পড়েন। আমি জানি, আমার জানা মতে অ্যাটলিস্ট 2টা লোক এই 2 মাসের শিগগিরই টিকিট কেটে চলে গেছে, ফ্যামিলি নিয়ে একসাথে চলে আসবে, তারা আর জীবনে ফিরবে না এখানে। বাংলাদেশে যে ডেল্টায় আক্রান্ত হয়ে তারা মারাই গেছে। সো আমি 1-2 জন জানি, যার আত্মীয় স্বজন এসে আমার কাছে অনেক কান্নাকাটি করেছে। আজ তাদের আবেগ দেহে খুবই আপ্লুত হয়েছিলাম এবং এখনো স্মৃতিটা মুছতে পারছি না। খুবই দুঃখজনক, বেদনাদায়ক। আপনারা এইটা হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইন্টারভিউ ডেট না পান, ততক্ষণ পর্যন্ত না। তবে 2 মাস মানে কি, আপনি খুব কিউ এর সামনে আছেন, এইটুক বলা যায় যে আপনি কিউ এর সামনে আছেন, টাইম স্লট পাইলেই আপনি পেয়ে যাবেন। তারা এক্সপেক্ট করতেছে 2 মাসের ভিতরে হবে, কিন্তু 2 মাসের ভিতরে না হইতে পারে, আপনি কাছাকাছি সময় আছেন, ঘন্টা বাজা শুরু হয়েছে। জি, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ওজন পার্ক থেকে বলছি, আমার নাম শিখা। জি, আমি আমার আম্মার জন্য একটা প্রশ্ন ছিল। ওনার গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গিয়েছে 1 বছর আগে, কিন্তু আমরা অ্যাপ্লাই অলরেডি করে ফেলেছি, ফিঙ্গারপ্রিন্টও হয়ে গেছে, বায়োমেট্রিক, কিন্তু এখনো উনি কার্ডটা হাতে পাইনি। আমরা একটা চিঠি পেয়েছি যে লিখছে যে ওটা গ্রিন কার্ড এক্সপায়ারের থেকে 12 মাসের মধ্যে উনি ট্রাভেল করতে পারবে কিংবা কিছু একটা করতে পারবে। তা ওনার এমার্জেন্সি একটু দেশে যাওয়া দরকার, উনি 3 মাস থাকবে। তা ওনার এক্সপায়ার হলো গ্রিন কার্ড 2021 ফেব্রুয়ারি 10। বুঝতে পারছি, আপনাকে ট্রাভেল ডকুমেন্টস দিয়েছে, যেহেতু তারা গ্রিন কার্ডটি পাঠাতে পারেনি। অ্যাটর্নি শেখ সেলিম, উনি কি এখন এই ট্রাভেল ডকুমেন্টস নিয়ে ট্রাভেল করতে পারবেন কিনা? আমি বলছি ওনাকে, জি, ওনার যখন I-90 ফাইল করা হচ্ছে তখন ওনাদের 12 মাসের এক্সটেনশন দেওয়া হচ্ছে গ্রিন কার্ডেরই, ওইটা গ্রিন কার্ডেরই এক্সটেনশন, টেম্পোরারি এক্সটেনশন। তো ওর ভিতরে উনি ট্রাভেল করে ওর ভিতরে ফেরত আসলে ওনার কোনো অসুবিধা নাই। সো সেইটা হলো অ্যান্সার ওনার। জি, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ট্রাভেল করতে পারবেন, কিন্তু যেই নিয়ম কানুনগুলো দিয়েছে সেটি ফলো করতে হবে অবশ্যই। টেলিফোনে দর্শক কে রয়েছেন? জি, আমি সাইদ বলছি মিশিগান থেকে। জি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার স্বাস্থ্য সাথীর জন্য অ্যাপ্লাই করা হয়েছে, তো আমি অলরেডি সাপোর্ট স্পন্সর দিয়ে দিচ্ছি। মে মাসে ওরা অ্যাকসেপ্ট করছে, সবগুলো অ্যাপ্রুভাল দেখাইছে, কিন্তু ওরা বলছিল যে মেডিকেলের জন্য ডাকবে, বা এখন পর্যন্ত মেডিকেল বা ইন্টারভিউর জন্য ডাকে নাই। জি, আমাদের আর কতদিন ওয়েট করতে হবে? যদি ওয়েট করতে হয় যে নিউ ইয়ার আসার পরে কি আমাদের নতুন করে স্পন্সর দেওয়া লাগবে? জি, অ্যাটর্নি শেখ সেলিম। ওনার কথাটা অত্যন্ত লাউড, কিন্তু আমার কাছে ভাষাটা ক্লিয়ার হয় না। আচ্ছা, তিনি তার শ্বশুর শাশুড়ির জন্য আবেদন করেছেন, তিনি স্পন্সরও দিয়েছেন, কিন্তু এখন আর তেমন কোনো রেসপন্স পাচ্ছেন না, তিনি কি করবেন?
ওনার কিছু করার নেই, ওই ওনার সব প্রসেসিং এ আছে, হয়তো একটু টাইম লাগবে আর কি। জি, অপেক্ষা করতে হবে, যে সব ক্যাটাগরির জন্য আসলে অপেক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নেই, করণীয় কিছু নেই। অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য এবং দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনিও ভালো থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।